আমি রাজি স্যার। আরাজ নিজের স্বভাবের পুনরাবৃত্তি ঘটিয়ে বাঁকা হাসল। সে জানতো এইরকম কিছুই হবে। নিশ্চিত না হয়ে কোনো নিশ্চয়তা সে করে না। আরাজ সোফা থেকে উঠে দাঁড়ালো, পকেটে হাত রেখে বলল, আমি জানতাম তুমি রাজি হবে, সেজন্য নিজের প্ল্যান রেডি করে খুব তাড়াতাড়ি চলে এসেছি এইখানে। তাহলে ইলা আর আহাদকে ফোন করে বলছি আসার জন্য। সবাই মিলে প্ল্যানটা ডিসকাস করা প্রয়োজন। মায়া আরাজকে থামিয়ে বলল, তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমি জানতে চাই আমার মেজো চাচার ব্যাপারে আপনি কি করে জানলেন সব? আরাজ খুব জোরেই হাসলো। মায়া ভ্রু কুচকে তাকিয়ে দেখছে সেই পাগলের মতো হাসি। আরাজ হাসি থামিয়ে বলল, আই লাইক ইট, দ্য রিজন হোয়াই আই লাভ মাইসেলফ। আমার প্রেডিকশনগুলো সবসময় সত্যি হয়। এই যে যেমন আমি জানতাম আজকে আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে যাই হোক, তোমাকে একটা কথা বলেছিলাম মনে আছে? ইউ ক্যান হাইড বাট ইউ উইল নেভার লিভ মাই সাইড। আমার সাথে যখন কাজ করো তখন তোমার ব্যাপারে সমস্ত ডিটেইল আমার নখদর্পণে আছে। শুধু তোমার ব্যাপারে না, ইলা আর আহাদ সবার ব্যাপারে। এমনি এমনি আমি আহাদকে এতটা বিশ্বাস করি না, বুঝলে? সেই হিসেবে আমার ইনভেস্টিগেশনের সময় তোমার মেজো চাচার নামটা আমার নজরে পড়ে। আর তারপর যখন গতকাল তোমার মেজো চাচার নামটা বলায় তুমি চমকে উঠলে, তখন দুয়ে দুয়ে 4 করে দিলাম, বুঝলে? মায়ের সন্দেহ মিটল না। সে নিশ্চিত অন্য কোনোভাবে এত কিছু জেনেছে আরাজ, আর সেটা আরাজকে জিজ্ঞাসা করলে সে কিছুতেই বলবে না। অন্য কোনোভাবে জানার চেষ্টা করতে হবে। আরাজ মায়াকে চুপচাপ থাকতে দেখে তার সামনে তুড়ি বাজালো। মায়া চমকালো। আরাজ ইশারায় কী হয়েছে জিজ্ঞাসা করলো। মায়া মাথা নাড়ালো, অর্থাৎ কিছু হয়নি, আর মুখে বলল, স্যার কবে থেকে আমরা এই মিশনে নামবো? অবশ্যই কালকে থেকে। এই জন্যই তো সব প্ল্যান আজকেই তোমাদের বুঝিয়ে দেব। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আহাদকেও তোমাদের সাথে পাঠাবো, কিন্তু পরে মনে হলো এটা ঠিক হবে না। আমার সাথেও তো কেউ একজনকে থাকা লাগবে, তাই না? যাই হোক, সেই সময় ইলা আর আহাদ আসলো। ওরা এসে মায়ার রাজি হওয়ার কথা শুনে যথেষ্ট অবাক হলো। বিশেষ করে ইলা। আহাদ ওদের ভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ইলা আর মায়া তো কলেজের ফ্রেন্ড। ইলা খুব ভালো করেই জানে মায়া কতটা জেদি। সে কালকে বলল যে দরকারি চাকরি ছেড়ে দিবে, তবুও কারোর ইমোশন নিয়ে খেলবে না। আর আজকে সে এইভাবে রাজি হয়ে গেল কীভাবে? আর আজ ইলার দিকে তাকিয়ে হাসলো। এরপর নিজেকে সংযত রেখে বলল, মায়া তুমি সত্যিই রাজি? বলেছিলাম না আরা জানা নিশ্চিত না হয়ে কোনো কথা বলে না। এইবার নিশ্চয়ই বুঝেছো। জি স্যার, আপনার সেন্স দারুণ কাজ করে। অনেক হয়েছে, এইবার বসা যাক মিটিংয়ে। ইলা, আহাদ, মায়া একসাথে বসলো, আর তাদের পাশে বসলো আরাজ। ল্যাপটপটা অন করলো আরও একবার। অফিসের ঠিকানা আর কোথায় কি আছে সবটা বুঝিয়ে দিল। ইলার মনে একটা প্রশ্ন উদ্ভব হলো। সে বলল, স্যার আমাদের খামোখা কালকেই চাকরি দিতে যাবে কেন আপনার ভাই? সিট আদৌ খালি আছে কি না কে জানে। এমনকি মায়া পোস্টটা তো আরও বেশি পাওয়া টাফ। বিয়ের জব পাওয়া তো এত ইজি না। কিন্তু স্যার আমি তো বেশি একটা কম্পিউটার বা ল্যাপটপ চালাতে জানি না, সেই ক্ষেত্রে কি হবে? চিন্তা নেই, আমার ওইখানে লোক আছে, সে তোমাদের সব রকমের সাহায্য করবে। অনেক বিশ্বস্ত, অনেকটা আহাদের মতোই। আহাদ খানিকটা গর্ব করে ভ্রু নাচিয়ে তাকালো ইলার দিকে। ইলা মুখ ভেঙচি দিল। আরাজও আরও করে বলল, সিট খালি আছে সেটা আমাকে ওই বলেছে, আর ইন্টারভিউ ওই নেয়। দাইনকে বলা হয়েছে তোমরা ইন্টারভিউতে পাশ করেই যাচ্ছ। এই দিক দিয়ে আমার আর দায়ানের মিল। আমাদের দুইজনের বিশ্বস্ত লোক একজনই, তাই তোমাদের চিন্তা নেই। আর মায়া, এই চিপটা ধরো। বলে একটা চিপ এগিয়ে দিল মায়ার দিকে। মায়া সেটা নিয়েই আরাজ বলল, এটা তোমার জামার সাথে সেট হয়ে থাকবে, যেন দায়ন রিলেটেড যে কোনো কথাবার্তা রেকর্ড হয় আর আমি সেটা শুনতে পারি। মায়া মাথা নাড়ালো। সে এখনও নিশ্চিত না যে এই কাজটা করা তার ঠিক হচ্ছে কিনা, কিন্তু কিছু করার নেই। ওই বাড়িতে ওই পরিবেশে থাকা ওর পক্ষে বেশি দিন সম্ভব নয়। দম বন্ধ লাগে তার এই বাড়িতে গেলে। বাড়িতে যাওয়ার কথা শুনলেই মনে হয় যেন ওর চারিদিকে অক্সিজেনের তীব্র ঘাটতি ঘটছে। এই মিশনটা কমপ্লিট করে দ্রুত সম্ভব ও ওই বাড়ি ছাড়তে চায়। আরেকটা কথা, আমাদের নিজেদের পরিচয় গোপন রেখে এটাই শেষ কেস। এরপর আমরা নিজেদের পরিবারের লোকজনের সবার কাছে নিজেদের পরিচয় প্রকাশ করে রাখতে পারি। তখন আমরা আর আন্ডার কভার এজেন্ট হিসেবে থাকবো না। আর আপাতত মায়া আর ইলা নিজেদের বাসায় গিয়ে বলবে তোমরা নতুন জব পেয়েছো কোম্পানিতে, দাইন ইন্ডাস্ট্রি। গট ইট? ইলা খুশিতে মায়াকে জড়িয়ে ধরল। এরপর হাসি মুখে আরাজকে বলল, থ্যাংক ইউ স্যার। আমি এই কথাটা শোনার জন্য কবে থেকে অপেক্ষায় আছি।
কতদিন আর স্কুলের টিচার সেজে থাকবো বলুন তো? আমার পরিবারের জানা উচিত আমি কতটা ডেয়ারিং কাজ করি, কতটা সাহসী আমি। স্কুলের টিচার বলে খ্যাপানো অন্তত বন্ধ হবে। আহাদও ইলার সুরে সুর মিলিয়ে বলল, আর আমি যে কোনো কাজ করতে পারি এটাই তো কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে আমি সারা দিন টই টই করে ঘুরি। আহাদের বেচারা মুখটা দিকে ফিক করে হাসলো ইলা। আরাস নিজের হাত মুঠো করে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার কোনো সমস্যা হয়নি নিজের পরিচয় লুকাতে? মায়া একটা তাচ্ছিল্যে সুরে বলল, আমার ব্যাপারে ভাবে এত সময় কার আছে স্যার? যাই হোক, আমরা তবে আসি স্যার, কালকে অফিসে তো আবার যেতে হবে। স্যার আপনি কালকে আসবেন না ওই অফিসে? আপনার ভাই বা আপনার অফিস দুটোই তো এক কথা। আরাজ পুনরায় সোফায় হেলান দিয়ে বলল, বেশি একটা যায় না, আমি ওই অফিসে কিছুদিন পর না হয় যাব। দায়ান ভীষণ চালাক, ওকে দেখার পরে বুঝতে পারবে। তবে মায়া দেখা পেলেও ইলা ওকে দেখতে পারবে কিনা সন্দেহ। কিন্তু কেন স্যার? কারণ দায়ানের কেবিনের সাথে সিঁড়ি অ্যাটাচ আছে। ও ওই দিক দিয়ে যাওয়া আসা করে পিছনের গেটে। প্রয়োজন না হলে স্টাফদের কাছে বেশি আসে না, যা কথা বলার নিজের পিএ বা ম্যানেজার দিয়েই করায়। আরও জানতে পারবে কালকে যাওয়ার পর। বেস্ট অফ লাক ফর আওয়ার মিশন অ্যান্ড নিজের চিপটা সবসময় চালু রাখবে। আহাত কানেক্টেড থাকবে তোমার সাথে। যে কোনো সময় যে কোনো সমস্যায় বা সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমার বা আহাদের সাথে কন্ট্যাক্ট করবে, বুঝেছো দুজন? মায়া আবারও মাথা নাড়ালো। তারপর প্ল্যানটা আরও একবার ডিসকাস করে বেরিয়ে পড়লো ওরা। মায়া আর ইলা দুজনেই বেরিয়ে পড়ার সাথে সাথে ওদের পিছু পিছু আসতে লাগলো আহাদ। আহাদকে দেখে মুখ ভেঙচি দেয় ইলা। আহাদ সেটা দেখেই বলে, এই পুঁটি মাছ ভেঙচি দিবি না, মুখ ভেঙে দিব। ইলা কোমরে হাত দিয়ে বলল, মুখে হাত দিয়ে দেখ, তোর হাত আমি ভেঙে দিব। আহ চুপ কর, রাস্তার মাঝে দুইজন কি শুরু করেছিস? ভার্সিটি থেকে তোরা দুইজন সাপ আর নেওলের মতো একে অপরের পিছু লাগিস, তোদের ক্লান্তি লাগে না? লাগে তো, যখন নিজের দুই ফ্রেন্ডের সাথে তুমি করে কথা বলতে হয় তখন লাগে। তুই এরকম কেন বলতো? যখন আমরা দুজন একসাথে জব পেলাম তুই বললি একসাথে হয়েছে যখন, তখন কাজের সময় তুমি করে বলতে হবে। এরপর আহাদ আসলো, ভাবলাম এইবার হয়তো তুই একটু নরম হবি, সেটা না করে ওকেও বললি আমাদের দুজনকে তুমি করে বলতে। কেন রে? পার্সোনাল লাইফ আর জবের লাইফ আলাদা করে দেখা উচিত। পার্সোনাল সম্পর্কগুলো জবের মাঝে আনা ঠিক না। আর এমনিতেও আমি চাই না স্যার আমাদের তিনজনের সম্পর্কে জানুক। পরে আমাদেরকে একে অপরের সাথে তুলনা করলে আমাদেরই সম্পর্কে ঘাটতি আসবে। আহাদ হো হো করে হাসতে হাসতে বলল, তোর মনে হয় স্যার আমাদের ব্যাপারে কিছু জানে না? উনি জানে আমরা ফ্রেন্ড। অনেক আগেই জানে। উনি জানে আমরা কোন ইউনিভার্সিটিতে পড়েছি আর কোন ডিপার্টমেন্টে। এক ডিপার্টমেন্ট দেখে উনি তো অবশ্যই বুঝবে যে আমরা ফ্রেন্ড। তবে তুই যেটা বললি সেটা ভুল মায়া, স্যার ওই রকম মানুষ না। এই পুঁটি মাছ কিছু পারে না, তবু স্যার ওকে কারো সাথে তুলনা করে না। স্যার সবাইকে তার যোগ্যতা দিয়ে বিচার করে, অন্যের যোগ্যতার সাথে তুলনা করে না। আচ্ছা হয়েছে, এখন এইসব আলোচনা বাদ দে। জানলে জানবে, কিন্তু তোরা সবাই একে অপরকে তুমি করেই বলবি কাজের সময়। আর কোনো কথা নেই, বুঝলি? ঠিক আছে, কি আর করার। মায়া হালকা হেসে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যদিও সেইখানে এত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা নেই ওর, কিন্তু কিছু করারও নেই। কালকের জন্য তৈরি হতে হবে, যেতে তো হবেই। বড়ব্বু আসবো? মিস্টার আব্বাস বরাবরের মতো চেয়ারে বসে বই পড়ছিলেন। মায়াকে আসতে দেখে মুচকে হাসলেন আর বললেন, আয় মা, তোর আবার অনুমতি লাগবে নাকি? মায়া এসে মিস্টার আব্বাসের পায়ের কাছে বসলো, হাঁটুতে মাথা রেখে বলল, বড়ব্বু একটা প্রশ্ন করি? বল মা। কোনো ভালো কাজ করার জন্য, কোনো অপরাধীকে ধরার জন্য যদি কারো অনুভূতি নিয়ে খেলা হয়, তবে কি সেটা ভুল হবে, অন্যায় হবে? হঠাৎ এই প্রশ্ন? মায়া মাথাটা উঁচু করলো। মিস্টার আব্বাসের হাত দুটো ধরে বলল, বলো না বড় আব্বু, তুমি ছাড়া আমাকে গাইড দেওয়ার মতো তো এই বাড়িতে আর কেউ নেই, প্লিজ বলো। তোদের জেনারেশনে একটা কথা বলে না, ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই জায়েজ। যদিও আমার মনে হয় অন্যায় করে কোনো কিছুতেই জয় হওয়া যায় না, কিন্তু যদি প্রশ্ন হয় সকলের কল্যাণের, তবে আমি বলবো না অন্যায় না। কিন্তু যদি দেখি অপর পাশের মানুষরা তোর উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, তবে তাকে অতিরিক্ত মিথ্যা প্রত্যাশা দেখিয়ে তাকে পরনির্ভরশীল করে দেওয়ার চেয়ে তাকে সত্যিটা বলে দেওয়াই ভালো। কাউকে আর যাই হোক এতটা কষ্ট দেওয়া উচিত না যাতে সে সবকিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলে, বুঝলি? বুঝেছি বড় আব্বু, তোমার কথাটা আমি মাথায় রাখবো। এবার তোমাকে একটা কথা বলবো, আমি একটা নতুন চাকরি পেয়েছি। দায়ান ইন্ডাস্ট্রির নাম শুনেছ?
সেইখানে যে বস দায়ান শাহমত, ওনার বিয়ের পরটা পেয়েছি আমি। মিস্টার আব্বাস খুশি হয়ে বললেন, এ তো খুব ভালো পথ পেয়েছিস, খুব নাকি একটা বড় ইন্ডাস্ট্রি। আমি খুব খুশি মা, তোর জন্য আমার গর্ব হয়। তোমার মতো সবাই যদি আমার উপর সন্তুষ্ট থাকতো তাহলে হয়তো আমার জীবনটা অনেক সুখের হতো, তাই না বড় আপু? মাঝে মাঝে মনে হয় আমার জন্ম নেওয়াটাই পাপ ছিল। মিস্টার আব্বাসের বুকটা হু হু করে উঠল মেয়ের কথায়। মেয়েটার কথায় সবসময় বিষাদের ছাপ। তিনি পারেননি মেয়েটাকে ভালো রাখতে, সব কিছু দিতে পারলেও সুখ দিতে পারেননি তিনি নিজের ভাইকে দেওয়া কথা রাখতে। মেয়েটাকে সুখে রাখতে পারেননি তিনি। মিস্টার আব্বাসকে ভাবনায় ডুবে যেতে দেখে মায়া জিজ্ঞাসা করলো, কি হয়েছে বড় আপু, কিছু কি ভাবছো? মিস্টার আব্বাস মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, না রে মা, তুই নিজের একটা পৃথিবী গড়ে তুল মা। আমি চাই তুই অনেক খুশি থাক, সুখে থাক, সেটা 10 জনকে নিয়ে হোক বা একা হোক। মায়া বুঝলো তার বড় আব্বুর কথা, হালকা হেসে বলল, আমি আসছি এখন বড় আপু, তুমি রেস্ট নাও, আমাকে আবার কাজে যেতে হবে কালকে, প্রিপারেশনেরও ব্যাপার আছে। মিস্টার আব্বাসের কাছে বিদায় নিয়ে মায়া নিজের ঘরে চলে গেল। ঘরে যেতেই ফোনের শব্দ পেয়ে দ্রুত ফোন খুঁজতে থাকে। আসলে ও নিজের ফোন প্রায় সময় কোথায় রাখে সেটা ভুলে যায়। খুঁজতে খুঁজতে কেটে যায় একবার ফোনটা। সেও চুপচাপ বসে পড়ে, ফোন খোঁজা বাদ দিয়ে। আবারও রিং হলে খুঁজবে, যার প্রয়োজন সে ঠিক আবারও ফোন দিবে। কিন্তু আরাম করে বসার আগে আবারও ফোনটা বাজলো। এইবার মায়া বুঝল ফোনটা তার বালিশের নিচে রয়েছে। ফোন হাতে নিতেই দেখলো আরাজের ফোন। দ্রুত সে কলটা ধরে বলল, জি স্যার, মায়া বলছি। আরাজ কিছুক্ষণ চুপ করে থাকলো। মায়া নিজের ফোনটা দেখলো, আবারও কেটে যায়নি তো? কই না, তাহলে কি নেট সমস্যা? মায়ের ফোন কানে নিয়ে আবারও হ্যালো বলতেই ওপর পাশ থেকে আরাজের তীক্ষ্ণ গলায় আওয়াজ আসলো, ফোন রাখো কেন যদি রিসিভ করতে না হয়? ডিড ইউ হ্যাভ এনি আইডিয়া কতবার ফোন করেছে তোমাকে? আরাজের হুট করে এতটা রেগে যাওয়ার কারণটা বুঝতে পারল না মায়া। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট নিউজ দিবে, তাই হয়তো বারবার ফোন দিচ্ছিল। আর সে এইখানে ছিল না, তাই ধরতেও পারেনি। সরি স্যার, আমি আসলে অন্য ঘরে ছিলাম, আর এমন হবে না, আমি নিজের ফোনটা সাথে নিয়েই রাখবো। আরাজ কিছুটা থামলো। মায়া ফোনের অন্য পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ পেল। আরাজ বলল, তোমার সাবধান থাকা উচিত মায়া, তুমি তো জানোই শত্রুরা চারদিক থেকে আমাদের ওপর নজর দিয়ে রাখে। স্যার, আমার থেকে চিন্তা আপনার বেশি, কারণ আমরা প্রকাশ্যে আসি না, প্রকাশ্যে আসেন আপনি। আমি প্রকাশ্যে থাকলেও এমনভাবে থাকি যাতে কেউ আমাকে সন্দেহ না করে। যাই হোক, যে কারণে তোমাকে ফোন দেওয়া, আগামীকাল দায়ান অফিসে যাবে, তুমি অন টাইম থাকবে। ও কিন্তু লেট একদম পছন্দ করে না। আর ইলাকে বিশেষ করে বলবে দ্রুত আসতে, নইলে প্রথম দিনই কিন্তু আউট। তোমরা তো জানো এই মিশনটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। চিন্তা করবেন না স্যার, আমরা সব রকমভাবে সাবধানে থাকবো আর সব রুলস মানবো। ওকে, বেস্ট অফ লাক, রাখছি। মায়া আরাজকে বিদায় দিয়ে ফোনটা রেখে দিল। ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো ও। আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যা করছি বা করব সেটা হয়তো অন্যায়, হয়তো না, সেটা অবশ্যই অন্যায়, কিন্তু আমার যে আর কিছু করার নেই। এই দুর্নীতিগুলো থামানোর জন্য আমাকে যে দুর্নীতি করার লোকদের ধরিয়ে দিতেই হবে। আর যদি সেটা আমার পরিবারের কেউ হয় তবে তো সবার আগে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি সত্যি আমি যা সন্দেহ করেছি সেটা ঠিক হয় তবে। মায়া ব্যালকনির দরজা ভালো করে লাগিয়ে নিজের ঘরে চলে গেল। শুয়ে পড়ল ঘড়িতে অ্যালার্ম দিয়ে। তাড়াতাড়ি উঠতে হবে, কালকে নতুন মিশন শুরু হবে বলে কথা। সকালে উঠেই ইলাকে নিজের ঘরে দেখে নিজের চোখ কচকালো মায়া। মেয়েটা তারও আগে রেডি হয়ে তাকে নিতে চলে এসেছে। ভয়ানক ব্যাপার, নাকি মায়ের স্বপ্ন দেখছে? ইলা মুচকে হেসে মায়ের গায়ে থাকা কাঁথাটা টান দিয়ে নিয়ে সেটা গোছাতে গোছাতে বলল, উঠে পড়, অফিস যেতে হবে তো, আজকে তো প্রথম দিন, রেডি হয়ে নে জলদি। মায়া দুই হাত টান টান করে উঠে বসে বলল, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে? তুই আমার আগে রেডি হয়ে গেছিস। ইলা বালিশগুলো একসাথে রেখে গুছিয়ে নিয়ে বলল, উঠেছি কি আর সাধে, ওই যে আহাদের বাচ্চা, ওই আমাকে সকালে উঠে ফোন দিয়ে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেন জানিস? কারণ আমি অযোগ্য হওয়া সত্ত্বেও আমাকে যখন স্যার দায়িত্ব দিয়েছে, আমি যেন তখন সেটা মন দিয়ে পালন করি আর দেরি না করে উঠে রেডি হয়ে তোর কাছে চলে আসি। আমার নাকি রেডি হতে তোর থেকেও দ্বিগুণ সময় লাগে। উফ, যাচ্ছে তাই একটা অবস্থা। তুই বল, ও কিভাবে বুঝবে মেয়েদের রেডি হওয়ার কথা? বেশি বেশি। মায়া আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে যেতে যেতে বলল, তুই বকতে থাক, আমি ফ্রেশ হয়ে নেই।
মায়া ইলাকে পাত্তা দিল না দেখে ইলা মুখ ভেঙচি দিল। এই মেয়েটা তার গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার প্রয়োজনই মনে করে না কখনো। কি খারাপ বান্ধবী পেয়েছে সে। তুই ফ্রেশ হয়ে নে, আমি নিচে গিয়ে তানিশার থেকে তোর খাবারটা নিয়ে আসছি। মায়া ওয়াশরুম থেকে ওকে বলল। ইলা ঘর থেকে বের হতেই দেখলো সিয়াম আসছে। দেখে ইলার মনে হলো হয়তো মায়ের ঘরের দিকেই আসছে। ইলাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভড়কে যায় সিয়াম। মুখে জোর করে হাসি টেনে বলল, কেমন আছো ইরা? ইলা মুচকে হেসে বলল, আমাকে চিনতে পেরেছেন সিয়াম ভাইয়া? আমি তো ভেবেছি হয়তো ভুলেই গেছেন। তুমি মায়ার ফ্রেন্ড, তোমাকে কি করে ভুলতে পারি? সেজন্যই তো ভুলবেন, কারণ আমি মায়ার ফ্রেন্ড। মায়া বিষয়ক সমস্ত কথা ভুলে যাবেন এমন কিছু বলেছিলেন আপনি, তাই না? যাই হোক, আপনার বউ ভালো আছে? আপনি তো বাবা হবেন শুনলাম, কংগ্রেচুলেশন। তোমাকে এত সব মায়া বলেছে? আমার ব্যাপারে কথা হয় তোমাদের মাঝে নাকি? ভুল বলছেন, মায়া আপনার বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী না। আমি এসে নিচে তানিশার কাছে শুনলাম। যাই হোক, আসি ভাইয়া, আমাদের আবার অফিসে যেতে হবে। তোমরা এক অফিসে কাজ করো? কোথায় কাজ করো? দায়ান ইন্ডাস্ট্রি, আমরা দুজনেই ওখানেই কাজ করি। এই কথাটা মায়া সবাইকে বলতে কি সমস্যা? এইটা তো আগেই বলতে পারতো। আপনার মায়ার ব্যাপারে এত চিন্তা আমি নিতে পারছি না সিয়াম ভাইয়া। ভালো হবে আপনি নিজের সংসার নিয়ে ভাবুন। আসছি আমি। ইলা নিচে চলে গেল তানিশার কাছে মায়ের জন্য খাবার আনতে। সিয়াম মায়ের ঘরের দিকে একবার তাকিয়ে নিচেও চলে গেল তার বউয়ের কাছে। তার প্রশান্তি একমাত্র তার সুন্দরী বউ আর তার বাচ্চা। তুই কি নার্ভাস ইলা? ইলা সত্যি ভীষণ নার্ভাস। মূলত তার এইসব মেইন লিডারদের অনেক ভয় লাগে। ছোটোখাটো চোর ধরতে তার সমস্যা নেই, কিন্তু সমস্যা যখন লিডারদের কথা বলা হয়, আর এখন নাকি তাকে প্রতি মুহূর্তে এই ভয়ানক লোকটার সাথে থাকতে হবে। অবশ্য সরাসরি দেখা হওয়ার সুযোগ কম, কিন্তু একবার যদি ধরা পড়ে তবে তো শেষ, একেবারে শেষ। তোর সামনে তো আসবে না, বাঘের মোকাবেলা আমাকে করতে হবে। তাহলে তোর এত ভয় কিসের? তোকে শুধু রাখা হয়েছে আমাকে দেখা না গেলে বা আমি বিপদে পড়লে সেটা স্যারকে জানানোর জন্য, আর কিছু না। সো ডোন্ট ওয়ারি। ইলা বোঝাতে পারছে না মায়াকে তার ভয়টা। আরে বাবা, বাঘের সামনে যাওয়া আর বাঘের গুহায় যাওয়াটা দুটোই তো এক ব্যাপার। তোর সাহস আছে মানলাম, কিন্তু আমার তো নেই। কি করব আমি বল? আমার কি দোষ? ইলা ভীষণ ভয় লাগছে, বুঝতে পেরেছে মায়া, কিন্তু তারও তো কিছু করার নেই না। স্যার যেহেতু অর্ডার দিয়েছে সেখানে তো তার কিচ্ছু বলার নেই। এমন করিস না ইলা, ভয় পাস না। ভয় পেলেই তুই হেরে যাবি। তুই তো নিজের পরিবারকেও দেখাতে চাস তুইও সাহসী, তুইও সাহসের কাজ করতে পারিস। তাহলে ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না, কিচ্ছু হবে না, দেখিস। ইলা হালকা হাসলো। অগত্যা তার কিছুই করার নেই। আপনি কি মিস মায়া আর আপনি মিস ইলা? মায়া বুঝলো এইটাই সেই লোক যার কথা বলেছিল আরাজ। হ্যাঁ আমরা। লোকটি হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, নতুন জবের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক আপনাদের নতুন মিশনের জন্য। তারপর একটা রহস্যময় হাসি দিল। মায়া ইশারা বুঝলো, সেও হ্যান্ডশেক করলো। লোকটি মায়া আর ইলাকে ভিতরে আসতে বলল। একটা ডেস্কের সামনে এসে ইলাকে দেখিয়ে বলল, ম্যাডাম আপনি এইখানে থাকবেন, এইখানে আপনার কাজ। আমি একটু পরে এসে আপনি কি কি করবেন সেটা বুঝিয়ে দেব। ইলা মাথা নাড়ালো আর জিজ্ঞাসা করলো, আমি এখানে, আর মায়া কোথায়? মায়া ম্যাডামের রুমের ভিতরে, স্যারের পাশের রুমটার ওনার পিএদের জন্য। ওইখানে মায়া ম্যাডাম থাকবেন। দেরি করার প্রয়োজন নেই, আপনি চলুন। ইলা তুমি এখানে থাকো, আমরা আসছি। যে কোনো প্রয়োজনে ডেকো। শেষের কথাটা আস্তে করে বলল মায়া। ইলা খানিকটা ঘাবড়ানোর মতো মুখ নিয়ে আচ্ছা বলল। মায়া লোকটির সাথে চলে গেল। লোকটি দায়ানের কেবিনে ঢুকে একটা ছোট্ট রুমের দরজা খুলে দিয়ে বলল, ওইখানে আপনার কাজ সব আগেও অনেকে এসেছে, টিকতে পারেনি। স্যার একটু বেশি ভুল সহ্য করতে পারে না। আপনার জন্য এই মিশনটা ভীষণ টাফ। আশা করি স্যারকে নিরাশ করবেন না। মায়া সিটে বসতে বসতে বলল, জীবনের বেশিরভাগ ক্ষেত্রে মায়া ফারহাদ জিতেছে, এই ক্ষেত্রেও সে আশা আছে। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার কাজ করে দিয়েছেন, এবার আমার পালা। হুট করে কেউ একজন পিছন থেকে বলে উঠল। এত কথা হচ্ছে কেন? ভারী কণ্ঠ শুনে দুজনেই পিছনে তাকালো। সামনে থাকা লোকটিকে দেখে ম্যানেজার লোকটি মাথা নিচু করে নিল। আস্তে করে বলল, স্যার আপনার নতুন পিএ এইটা, সব বুঝিয়ে দিচ্ছি কাজগুলো, তাই আর কি। মায়া বুঝল সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তার টার্গেট, অর্থাৎ দায়ান ইন্ডাস্ট্রির মালিক দায়ান শাহাদাত। দায়ান ম্যানেজার লোকটি পিছনে তাকালো। ফর্সা আর হালকা স্বাস্থ্যবান শরীরে মেয়েটিকে দেখে চোখ সরিয়ে নিল। মায়াও প্রথমবার দেখল আরাজ স্যারের ভাই দায়ানকে।
দুই ভাই পেশিবহুল শরীর নিয়ে তৈরি, হয়তো দুজনেই জিম করে, দেখতেও খানিকটা একই রকম। খালি পার্থক্য হলো আরাজের চোখের মণি গাঢ় কালো, কিন্তু দায়ানের চোখের মণি বাদামি। এদের বয়সের পার্থক্য বেশি না, হয়তো 2-1 বছরের পার্থক্য হবে, কিন্তু দুজনেই যে নিঃসন্দেহে সুদর্শন তাতে কোনো দ্বিমত নেই। যদি কম্পিটিশন করা হয় তবে তার ফলাফল ঘোষণা করা হবে বেশ কঠিন হবে। নাম কি? চমকালো মায়া। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে খেয়ালই করেনি কখন ম্যানেজার চলে গিয়ে তার দায়ানের মধ্যে দূরত্ব মিটিয়ে দিয়েছে। মায়া নিজের চশমাটা ঠিক করে বলল, মায়া, মায়া ফারহাদ। দায়ান কিছুই বলল না, সরাসরি নিজের টেবিলের দিকে হাঁটা দিল। মায়া ভ্রু কুচকে বিষয়টা পরখ করলো। কি একটা অবস্থা, এইভাবে ইগনোর করলো। যাই হোক, এইসব বিষয়ে দেখার সময় এখন না, এখন সময় হলো লোকটার বিশ্বস্ত হওয়ার কথা ভাবা। যে করেই হোক ওর বিশ্বাস অর্জন করে পেটের ভেতরে যা আছে সব কথা বের করে নিতে হবে। কলিং বেলের আওয়াজ পেয়ে আরও একবার নিজের ভাবনা থেকে বের হলো, কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে? মায়া একবার ওপাশে তাকিয়ে দায়ানের কেবিনে দেখল। হ্যাঁ, দায়ানের রুমেই কলিং বেল বাজলো। দায়ানের পাশে একটা বেল আছে, এটা বাজালো। মায়া ধারণা করলো হয়তো ওকে ডাকছে এই বেল দিয়ে। সে দ্রুত দরজা খুলে দায়ানের সামনে গিয়ে বলল, স্যার আমাকে ডাকছেন? ম্যানেজার তোমাকে বেলের কথা বললেও এইটা বলেনি যে প্রথম বেল বাজলেই চলে আসতে হয়? মায়া থতমত খেয়ে গেল। ভেবেছিল কোনো কাজে ডেকেছে, কিন্তু এই লোক তো ওকে পরখ করছিল যে এতক্ষণ ম্যানেজারের সাথে কী কথা বলছিল। যাক, আপাতত ম্যানেজ দেওয়াটা জরুরি। সরি স্যার, খেয়াল করিনি। দায়ান সামনে একটা ফাইল রাখলো আর বলল, আমি এক্সকিউজ লেট কোনোটাই পছন্দ করি না। বেটার হবে আপনি যদি এগুলোর কোনোটাই না করেন। প্রথম দেখে মাফ করলাম, দ্বিতীয়বার সহ্য করব না। আপনি হয়তো জানেন আমার এখানে 2 দিনের বেশি কোনো পিয়েই টিকতে পারে না। মায়া মাথা নিচু করে বলল, ওকে স্যার, মনে রাখবো। ওকে, মনে থাকলেই ভালো। ফাইলটা নিয়ে যান, 10 মিনিটের মধ্যে পুরোটা চেক করে দিবেন। আর মনে রাখবেন 10 মিনিটের 1 সেকেন্ডও যেন বেশি না হয়। স্যার আমার কেবিনে যাওয়ার সময়টাও কি কাউন্ট করবেন? দায়ানের এইরকম প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই বলল, কি বললেন? না থাক স্যার, বুঝেছি, আমি আসছি। মায়া কেবিনের দিকে হাঁটা দিল, সাথে সাথে মুচকে মুচকে হাসতেও লাগলো। প্রথম কথায় বাজিমাত করতে পেরেছে হয়তো। এইভাবে নিজের দুষ্টুমি দিয়ে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করা দায়ানের কাবু করতে হবে। মায়া টেবিলে বসে নিজের ফোনে টাইমার সেট করে ফাইলটা চেক করতে লাগলো। কিছুক্ষণ পর ফোনে তাকিয়ে দেখলো 9 মিনিট 5 সেকেন্ড চলছে। মায়া মুচকি হেসে ফাইলটা নিয়ে দাঁড়িয়ে গেল। দ্রুত নিজের ফোন নিয়ে দায়ানের কেবিনে গেল। দরজায় টোকা দিয়ে বলল, স্যার আসবো? দায়ান ল্যাপটপের দিকে চোখ রেখে বলল, কামিন। মায়া রুমে ঢুকে নিজের ফোন আর ফাইলটা রেখে দিয়ে বলল, 9 মিনিট 15 সেকেন্ড স্যার, যদিও 10 সেকেন্ড আগেই কাজ শেষ হয়ে গেছে। এখন এক্সট্রা যাওয়া আসার 15 সেকেন্ড আপনি কাউন্ট করবেন কিনা সেটা আপনার ব্যাপার। দায়ান কিছু না বলে ফাইলটা নিল। মায়াকে চলে যেতে বলে মায়া বলল, স্যার আমার কিছু কথা আছে। মানে আমি তো আপনার দেওয়ার সময়ের 45 সেকেন্ড আগে কাজটা কমপ্লিট করে ফেললাম, তো সেইটার পুরস্কার হিসেবে আমাকে এই 45 সেকেন্ড দিন। মানে আমি ভবিষ্যতে লেট করলেই 45 সেকেন্ড অ্যাড করে দেবেন সেইখানে, মানে প্লাস মাইনাস আর কি। দায়ান চিন্তায় পড়ে গেল। তার ম্যানেজার কি কোনোভাবে পাটনা থেকে কোনো পাগল ধরে নিয়ে আসলো? এত প্যাচাল একটা মেয়ে কী করে করতে পারে? তাও আবার একটুকুও ভয় পাচ্ছে না তাকে? ম্যানেজার কি তবে তার ব্যাপারে কিছু বলে দেয়নি? স্যার কথা থাকলো তাহলে, কি বলেন? আমি তোমার বস, তোমার আমাকে ভয় পাওয়া উচিত। আপনি আমার বস ঠিক আছে, কিন্তু আপনি বাঘ বা ভাল্লুক নন যে আপনাকে ভয় পাবো। আপনার সাথে শুধু আমি একটা ডিল করছি, সব কিছু বরাবর শোধ হওয়া তো দরকার, তাই না? ওই রকম। আপনি যেহেতু টাইম নিয়ে ভীষণ চিন্তিত তাই। দায়ান রেগে দাঁড়ালো। এরপর মায়ের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমি বেশি কথা বলা পছন্দ করি না। আমিও তো পছন্দ করি না স্যার। সরি, এবার মূল কথায় আসি। আপনি বলুন, আপনি কি আমার ডিলে রাজি? তুমি জানো তোমাকে আমি বের করে দিতে পারি চাইলে। হ্যাঁ ঠিক আছে, আপনার অফিস আপনি দিতেই পারেন, কিন্তু যৌক্তিক কারণ না দেখালে আমিও আপনার অফিস ছাড়বো না, এইটাই শেষ কথা। দায়ান শান্ত হলো। সত্যিই তো, ও রাগ করছে কেন? মেয়েটার পাগলামিটা একটু অতিরিক্ত হলেও কথাগুলো তো ভুল বলেনি। সে টাইম নিয়ে যথেষ্ট সচেতন। সেই হিসাবে তার এইভাবে সামান্য একটা বিষয় নিয়ে হাইপার হওয়ার মানায় না। বেশ, তোমার কথায় রাজি। তোমার কাছে 45 সেকেন্ড এক্সট্রা জমা থাকলো। এই সময়টা তোমাকে ছাড় দেওয়া হবে। এইবার তুমি আসতে পারো। তোমার হাতের কাজগুলো কমপ্লিট করো, আর মিটিং শুরুর আধ ঘন্টা আগে আমাকে রিমাইন্ড করে দিবা।
এই ক্ষেত্রে কোনো এক্সট্রা টাইম কিন্তু কাউন্ট করব না, মনে রেখো। মায়া মাথা নাড়িয়ে মুচকি হেসে বেরিয়ে গেল। কেবিন থেকে বের হলে লম্বা শ্বাসও নিল। ফেক হাসি দেওয়া এত কষ্ট সেটা আগে জানলে অন্য কোনো পদ্ধতি বের করতো সে। উফ, পাগল হওয়ার চেয়ে পাগলের অ্যাক্টিং করা বেশি কঠিন। প্রথম তিনি ভালোই কাবু করেছে, খবর পেলাম। মায়া গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে পড়ল। ভুল কথা। ওনাকে কাবু করা এতটা সহজ না। যথেষ্ট চালাক আর সেন্সিবল মানুষ উনি। তবে আমিও হাল ছাড়ব না, চেষ্টা করব শেষ পর্যন্ত। দেখি না পানি কত দূর গড়ায়। আরাজ কিছুক্ষণ চুপ থাকলো, গাড়ির স্টিয়ারিং চেপে রইল। মায়া খানিকক্ষণ চুপ থেকে বলল, স্যার চলুন, দাঁড়িয়ে আছেন যে। আরাজ বলে গাড়িটা স্টার্ট দিল। তারপর বলল, আমি কি তোমাকে পাঠিয়ে কোনো ভুল করলাম মায়া? আরাজের মুখে হুট করে গম্ভীর সুরে শুধু মায়া নামটা শুনেই চমকালো মায়া। এভাবে আরাজ তাকে কোনোদিনও ডাকেনি। মায়া নিশ্চিত হওয়ার জন্য বলল, স্যার কিছু কি বললেন? আরাজ মুখ শক্ত করে নিল, চোখে নর্মাল একটা ফ্রেমের চশমা পরে নিল। মায়া একবার তাকালো আরাজের দিকে। ছেলেটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। আজকে নিতেও আসলো ওকে। ভাগ্যিস দায়ান আগে চলে গিয়েছিল, তবুও বলা যায় না কোথায় তার কোন লোক বসে আছে। সাবধান থাকা ভালো। কিন্তু আরাজ এইভাবে হুট করে তাকে আনতে চলে আসবে সেটা কই বা জানতো? মায়ার এইসব ভাবনার মাঝে আরাজ বলল, আমার এই গাড়িটা কেউ চেনে না, আর এইটা অন্য নামে রেজিস্টার করা, নাম দেওয়া বিজয় ইসলাম। যদি তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করে বলবে বিজয় ইসলাম আমার ভাই, শেষ। তাহলে আর কোনো কথা থাকবে না আশা করি। যদি অতিরিক্ত কিছু জিজ্ঞাসা করে দেন আই থিঙ্ক ইউ নো হোয়াট টু ডু। মায়া চমকে তাকালো খানিকটা। তার জিজ্ঞাসা করতে মন চাইলো, আরাজ কিভাবে বুঝলো তার মনের কথা, কিন্তু জিজ্ঞাসা করলো না। হতে পারে আন্দাজ করেছে, আর সে মনে মনে এইসব না ভাবলেও হয়তো বলতো আরাজ। এই ক্ষেত্রে অবাক হওয়ার কিছুই নেই। মায়া বলল, ডোন্ট ওয়ারি স্যার, আমাকে যখন ভরসা করেছেন তখন আমি পারবো ইনশাল্লাহ। আরাজ গাড়ি চালাতে লাগলো। মাথায় তার চিন্তা, অনেক চিন্তা। একদিকে জেতার চিন্তা ও আরেকদিকে প্রাপ্তির চিন্তা। দুইটাকে একসাথে পেতে চায় সে, আবার কোনোটাকে হারাতেও চায় না সে। সব ঠিক আছে স্যার। দায়ান নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিজের হাত পেতে দিতেই হাসিব তার হাতে থাকা ফাইলটা ধরিয়ে দিল দায়ানকে। মাথা নিচু করে বলল, মেয়েটার সমস্ত ইনফরমেশন মিলে গেছে, সন্দেহের জায়গা নেই কোনো। দায়ান হাতে থাকা ফাইলটাতে একবার চোখ বুলিয়ে নিল। ভার্সিটির নাম, লোকেশন সব কিছুর মিল আছে কিনা দেখলো। দায়ান নিশ্চিত হওয়ার জন্য আরও একবার ফাইলটাতে চোখ বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো, কোনো সন্দেহের অবকাশ নেই, তুমি নিশ্চিত তো হাসিব? আপনি চিন্তা করবেন না স্যার, আমি সম্পূর্ণ সোর্স লাগিয়ে নিশ্চিত হয়ে আপনাকে জানাচ্ছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে হাসিব, সেই জন্যই তো আমার সকল কাজ তোমাকে দিয়ে করাই। আসলে কি বলতো, মেয়েটার এইরকম চাঞ্চল্যকর স্বভাব আমাকে খানিকটা ভাবাচ্ছিল, সন্দেহ হচ্ছিল। এই জন্য তোমাকে দিয়ে যাচাই করানো। মনে হচ্ছিল হয়তো মেয়েটা পাগল, আর না হয় কোনো এজেন্ট। তো যাই হোক, তুমি যখন খোঁজ খবর নিয়েছো তখন তো আর চিন্তা নেই। তুমি আসো, আমিও বাড়ি যাই। হাসিব মিনমিন সুরে বলল, স্যার একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। আপনার কি মনে হয় আপনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য কেউ লোক লাগাতে পারে? পুলিশের লোক ছাড়া আপাতত কারো উপরে সন্দেহ নেই। আমার কোনো আপনজন এরকম কিছু করবে না, সেই বিষয়ে আমি নিশ্চিত। হাসিব আবারও বলল, স্যার কিন্তু আপনার ভাইও তো পুলিশ দলের কাজ করে। দায়ান হো হো করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, ও পুলিশ না, ও হলো হাবিলদার। নর্মাল একটা পোস্ট। ওর লুক দেখেছো তুমি? একটা মোটা ফ্রেমে চশমা পরে বেড়ায়। ওকে দিয়ে আর যাই হোক গোয়েন্দাগিরি হবে না। ওর শুধু শারীরিক গঠনটা আছে, কাজের বেলায় লবডঙ্কা। ওকে বাই। দায়ান চলে গেল। পিছনে দাঁড়িয়ে রইল হাসিব, চোখে তার প্রশ্নের মেলা। সে জানে এইসব প্রশ্নের উত্তর সে দায়ানের কাছে কোনো দিনও পাবে না। কার কাছে পাবে সেটাও সে জানে, কিন্তু সব কিছুর ভিতরে কিছু বিষয় অজানা রয়েছে। এজন্য উত্তর পেতে গিয়েও পাচ্ছে না। কেমন হলো আজকে প্রথম দিন? কুহুকে পুনরায় নিজের ঘরে দেখে মনে মনে যথেষ্ট বিরক্ত হলো মায়া, কিন্তু মুখে কিছু বলতে পারল না। হাজার হোক মেয়েটা অন্তঃসত্ত্বা, ওকে হার্ট করে কোনো কথা বলতে চায় না মায়া। যেমন হওয়ার কথা ভালোই। কুহু পেটে হাত দিয়ে মায়ের পাশে গিয়ে বসলো। মায়া খানিকটা চেপে গিয়ে কুহুকে ঠিকভাবে বসার সুযোগ করে দিল। কুহু মুচকে হেসে বলল, বাসায় এসে কিছু খেয়েছ? মায়া মাথা নিচু করে বলল, তানিশা খাবার দিয়ে যাবে, তখন খেয়ে নিব। কুহু ভ্রু কুচকে তাকিয়ে বলল,
তুমি তো এসেছো অনেকক্ষণ হয়েছে, এখনো কেউ খাবার দেয়নি তোমাকে? মায়া অন্যদিকে তাকিয়ে বলল, তানিশা দেখেনি আমি যে এসেছি তাই, নইলে এতক্ষণেও খাবার পাঠিয়ে দিত। তুমি দাঁড়াও, আমি খাবার আনছি। মায়া বলতে চাইলো লাগবে না, কিন্তু তারও ভীষণ খিদে লেগেছে, সেই জন্য নিষেধ করতে ইচ্ছাও করছে না। কুহু বের হতেই তার সামনে সিয়াম পড়ে যায়। বউকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কোথায় বেড়াচ্ছ বলো তো তুমি? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি। দেখো না, মায়া সে কখন এসেছে, এখনো খাবার খায়নি, তাই ওকে খাবার এনে দিতে যাচ্ছে। হুট করেই রেগে গেল সিয়াম, চোখ গরম করে বলল, তোমাকে মায়া বলেছে খাবার আনতে? এই অবস্থায় ওর কোনো সেন্স নেই। ও তোমাকে এইসব বলতে গেল কেন? ও নিজে খাবার আনতে পারে না? মায়া শুনল সবটা। রাগ হওয়াটা স্বাভাবিক তার, কিন্তু রাগের থেকে বেশি কষ্ট হচ্ছে। চোখগুলো জ্বলছে ওর, পানি আসবে হয়তো সেই কারণে। অবাক হচ্ছে সে, বিয়ে হলে সত্যি মানুষ পাল্টে যায় নাকি সৌন্দর্যের কাছে হেরে যায়? সম্ভবত স্মৃতি, ভালোবাসা। মায়া উঠে গেল বসা থেকে, দরজার কাছে গিয়ে বলল, আমি আপনার বউকে খাবার আনতে বলিনি, উনি নিজেই যেচে আদর দেখাতে এসেছে। আপনাকে বলে দিচ্ছি, আপনি আর আসবেন না। আমার ঘরে আসা আপনার স্বামী পছন্দ করেন না। আমি আপনাকে আগেও বলেছিলাম কথাটা। দোষ করলেন আপনি, দোষী হলাম আমি। দয়া করে আর আসবেন না প্লিজ। তারপর জোরে দরজা লাগিয়ে দিল। কুহুর খারাপ লাগলো, সিয়ামের দিকে তাকিয়ে বলল, না জেনে বুঝে কথা বলা উচিত না। তুমি এভাবে ওকে কেন বলতে গেলে? মেয়েটা কিচ্ছু খায়নি, আমি তো হাঁটা চলা করতে পারি, এইটুকু মেয়েটার জন্য করতেই পারি। সিয়াম চুপ করে রইল। তার খালি মনে হয় মায়া হয়তো কুহুর উপরে নিজের রাগ ছাড়বে, কুহুর ক্ষতি চাইবে। তাকে না পাওয়ার শাস্তি মায়া কুহুকে দিবে। তার উপরে কুহু অসুস্থ, যদি মায়া ওর রাগ সত্যি ঝাড়ে কুহুর উপরে, তখন তার উপরে আবার সবাই ওদের বিয়েকে মেনে নিয়েছে। মায়ের রাগ হয়তো আরও বেড়ে গেছে, এজন্য মূলত রাগটা উঠে গেছে ওর। কিন্তু এখন খারাপ লাগছে, মেয়েটা হয়তো সত্যিই খায়নি। সিয়াম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি কি রেস্ট নাও, আমি তানিশাকে দিয়ে ওর খাবার পাঠিয়ে দিচ্ছি। কুহু কোনো কথা বলল না। সিয়ামের এই অযাচিত রাগ তার মোটেও পছন্দ হয়নি। মেয়েটাকে এইভাবে কেন বলল? সবসময় তাকে বলে দূরে থাকতে মায়ার থেকে, কিন্তু কই, মায়াকে তো তার খারাপ লাগে না। মায়া তার সাথে খারাপ ব্যবহারও করে না, ওর যা বলার ও সোজাসুজি বলে। এটা তো খারাপ না। কুহু নিজের ঘরের দিকে চলে গেল। কুহুকে যেতে দেখে সিয়ামও তার পিছুই যাচ্ছিল। কি মনে করে যেন একবার পেছনে তাকালো, মায়ের বন্ধ দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল তার, হয়তো পুরনো কথাগুলো চোখে ভাসছে। মায়ের দরজা লাগিয়ে বসে নীরবে চোখের পানি ফেলছে। এতটা পরিবর্তন তাকে ভীষণ পীড়া দিচ্ছে, মানতে পারছে না ও সবটা। মানুষ কী করে পারে সৌন্দর্যের কাছে নিজের পুরনো স্মৃতিগুলোকে বিক্রি করে দিতে? স্যার আপনার শিডিউলটা একবার বলে দেই আজকে। দায়ান ফাইলটা দেখতে দেখতে বলল, হ্যাঁ বলুন। মায়া বলা শুরু করলো। দায়ানের ফোন বেজে ওঠায় সে সেই দিকে মন দিল। মায়া থেমে গেল। দায়ানও ওপর পাশের কথা মন দিয়ে শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। হঠাৎ কিছু একটা শুনে দাঁড়িয়ে গেল, চোখগুলো লাল হয়ে গেল তার রাগে। দ্রুত ফোন রেখে হাঁটা ধরলো। মায়া ডাকা শুরু করলো, পিছু ফিরে বলল, আজকের সমস্ত ডিল ক্যান্সেল করো, আমি জরুরি কাজে যাচ্ছি। দায়ান বের হতেই মায়া ফোন হাতে নিয়ে দ্রুত আরাজকে মেসেজ দিল, স্যার টার্গেটের হয়তো কোনো এমার্জেন্সি প্ল্যান রয়েছে, দ্রুত বেরিয়ে গেল মাত্র, লোকদের ফলো করতে বলুন বাহিরে। মায়া মেসেজ করে নিজের মতো কেবিনে গিয়ে কাজ করতে শুরু করে দিল। আরাজ মেসেজটা পাওয়ার পরপরই কল দিল মায়াকে। মায়া ফোন ধরতেই আরাজ বলল, দায়ান কেন বাইরে গেছে জানো? মায়া শুধু না বলল, কারণ ওর রুমে সিসি ক্যামেরা আছে, যেটা দায়ানের সন্দেহ হলে চেক করতে পারে। আর আরাজ সেটাই জানে না, তাই মূলত কথা ছাড়া বেশি কিছুই বলবে না সে। আরাজ বলল, কারণ ওর যে গাড়িটা নেওয়া হয়েছিল ড্রাগ পাচারের জন্য, সেটা পুলিশের কাছে ধরা পড়েছে। গতকাল তুমি আড়ালে ফোনে যা যা শুনেছ সেটা সত্যি ছিল। গুড জব, বাকি কথা পরে হবে, বাই। মায়া মুচকি হেসে ফোনটা কেটে দিল। নিজের মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই নিজের কাজ করতে থাকলো। ইলা অপেক্ষা করছে মায়ার জন্য। আজকে ও আর মায়া একসাথে যাবে, মূলত আরাজ ডেকেছে তাদের, একসাথে দেখা করতে যাবে। মায়া আসছে বলে এখনও আসছে না। এত ছটফট করছিস কেন তুই? নিজের পিছনে তাকিয়ে আহাদকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দিল ইলা। আহাদ ওর ভেঙচি পাত্তা দিল না। সে এসে ইলার মাথায় একটা টোকা দিল। ইলা বিরক্তিকর চোখে তাকালো আহাদের দিকে। আহাদ ভ্রুকুচকে তাকালো তার দিকে আর বলল, কি বললাম শুনতে পেয়েছিস? ইলা পুনরায় মুখ ভেঙচি দিয়ে বলল, মায়া আমাদের কি বলেছিল? কাজের সময় কোনো তুই টুই না, শুধু কলিগের মতো তুমি করে বলতে হবে। তুই নিজে মানিস সেটা?
নিজে মানে না, আবার ভাষণ দিচ্ছে। যাই হোক, মায়া কোথায়? আসছে, কিন্তু কতক্ষণে আসবে সেটা আমি জানি না। কি যে করছে মেয়েটা। যেটাই করুক, কাজের কাজ করছে। আজাইরা কারণে ও লেট করে না, ওর প্রয়োজনীয় কাজ করতে করতেই সময় চলে যায়। তোর মতো লেট লতিফ না। ওই তো মায়া আসছে। এত দেরি তোর? ইলার কথায় আহাদ বলল। কে জানি একটু আগে বলল কাজের সময় তুমি করে বলতে। ইলা উত্তর দিল না। আহাদ পুনরায় রেগে বলল। বুঝলাম না, তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আহাদ চিৎকার করে কথা বলায় মায়া বলল। চিৎকার করছিস কেন তুই? আর তুই বা আজকে কেন এসেছিস এইখানে? আহাদ তীক্ষ্ণ চোখে ইলার দিকে তাকিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল। ও আজকে আসার পর থেকে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, কথা বলতে চাইছে না। হুট করে এই রকম দেমাগ দেখানোর মানে কি? আমি বুঝি না। কথা বললেও দোষ, কথা না বললেও দোষ। আমি করবোটা কি বলতো? তুই যেমন সেই রকমভাবে থাকবি, আমার সাথে যেরকম সবসময় তর্ক করিস সেই রকম তর্ক করবি। এর উপর আর কোনো কথা নাই, বুঝলি? মায়া ওদের দিকে তাকিয়ে বোঝাতে চেষ্টা করলো সমস্যাটা কি ওদের, তর্কের বিষয়টা বা কি, কিন্তু বুঝতে পারল না। বাধ্য হয়েই বলল। ভাই তোরা থাম, বাচ্চাদের মতো চিল্লানো বন্ধ কর। আর আহাত তোকে এখানে কে আসতে বলেছে? তুই জানিস না ব্যাপারটা কতটা রিস্ক? আমি আর ইলা চলে যেতাম। আহাদ নিজের চশমাটা পরে নিল, গাড়ির সামনে যেতে যেতে বলল। আমি আসিনি, কর্তা পাঠিয়েছে। চল উঠে পড়। ইরা গিয়ে পিছনে বসে পড়ল। আহাদও বসলো। মায়া গাড়ির কাছে এগিয়ে যাবে, ঠিক তার আগের মুহূর্তেই সামনে থেকে কিছু একটা আসতে দেখে দাঁড়িয়ে গেল। হাতে থাকা চশমাটা পরে নিল। আহাদ আসতে বলে মায়া ইশারায় ওদেরকে এগিয়ে যেতে বলল। আহাদ ইশারা বুঝতে পেরে নিজের গাড়ি টান দিল। তারপরই মায়ের সামনে দায়ানের গাড়ি এসে হাজির হলো। মায়া না দেখার ভান করে এপাশে ওপাশে তাকাতে লাগলো, যেন সে গাড়ি খুঁজছে এমন মনে হয়। দায়ান গাড়ি থামিয়ে নিজের গাড়ির গ্লাস খুলে দেয়। মায়া অবাক হওয়ার ভান করে বলে, স্যার আপনি এখানে? আমি তো ভেবেছি আপনি চলে গিয়েছেন। দায়ান চোখ থেকে সানগ্লাস খুলে নিয়ে বলল, তুমি এইখানে কি করছো? মায়া নিজের হাতের ঘড়ি দায়ানের সামনে এগিয়ে ধরে বলল, দেখুন আমার অফিস টাইম শেষ, আমি ঠিক সময় বের হয়েছি। এখন আপাতত গাড়ির অপেক্ষায় আছি, বাসায় যাব তো তাই। গতকাল না কেউ একজন তোমাকে গাড়িতে করে নিয়ে গেল, সে আসেনি? মায়া বুঝলো তার উপর নজর রাখা হচ্ছে। যেহেতু গাড়ি দেখেছে তার মানে নিশ্চয়ই গাড়ির ডিটেলস বের করা হয়ে গেছে এতক্ষণে। মায়া মুচকি হেসে বলল, জি স্যার, ওইটা আমার বড় ভাই বিজয় ইসলাম আমাকে নিতে এসেছিল গতকাল, আজকে আসেনি। কিন্তু তুমি তো বলেছিলে তোমার মা বাবার একমাত্র সন্তান তুমি। মায়া জানে সে এমন কিছু বলেনি। দায়ান নিজে থেকেই খোঁজ নিয়ে সব জেনেছে, সেটা সরাসরি বলতে পারছে না, তাই এভাবে রাস্তায় দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে। বলেছিলাম বুঝি, কিন্তু ভুল তো বলিনি। সত্যি তো আমি মা বাবার একমাত্র সন্তান। বড় ভাই হলেই যে সেটা নিজের বড় ভাই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? ও আমার কাজিন। দায়ান আর প্রশ্ন করলো না। সে এতক্ষণে যা যা খোঁজ নিয়েছে সব কিছু মেলানোর চেষ্টা করছিল। তার বিয়ে হওয়ার সুবাদে তার খবরগুলো পাচার করা যে কোনো কঠিন বিষয় না সেটা জানে দায়ান। এই জন্য বরাবরই সতর্ক হয়ে থেকেছে। এর আগে বেশিরভাগ বিয়ে বাদ যাওয়ার একটাই কারণ, তার কারো না কারোর গোপন এজেন্ট ছিল। সবাই এসেছিল তার ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু তার আগেই সে ধরা ফেলার সকলকে চাকরি থেকে ছাড়ানো হয়েছিল। কিন্তু এইবার সব কিছু একটু বেশি স্বচ্ছ মনে হচ্ছে, কোনো ভুল নেই দেখা যাচ্ছে। কিন্তু এতটা নিঃসন্দেহের তালিকায় কি আদৌ এই মেয়েকে ফেলাটা ঠিক হবে? স্যার কিছু ভাবছেন? মায়ের কথায় দায়ানের ধ্যান ভাঙে। নিজের হাতে থাকা সানগ্লাসটা পরে নিয়ে বলে, গাড়িতে উঠে বসো, আমি ড্রপ করে দিচ্ছি। আপনার গাড়িতে উঠবো? কে আমি? তোমার কি হিয়ারিং প্রবলেম আছে? আমি স্পষ্টভাবে বলার পরেও এত প্রশ্ন করো কিভাবে? আসলে স্যার আপনি তো বস, আপনার সাথে গাড়িতে যাব আপনি নিজে সেটা অফার করেছেন, তাই একটু অবাক হলাম। ঠিক আছে সমস্যা নেই, চলুন। মায়া গিয়ে দায়ানের পাশের সিটে বসলো। দায়ান গাড়ি স্টার্ট দিতে বলল। মায়া জানলার দিকে তাকিয়ে আড়ালে বাঁকা হাসলো। মনে মনে ভাবলো দায়ানের ওকে নিয়ে যাওয়ার কথা। মূলত দায়ান শুধু ওর বাড়িটা দেখে নিশ্চিত হতে চাইছে যে কোনো ভুল ইনফরমেশন দিয়েছে কিনা। এইসব তো আরাজ আগেই বুঝেছিল, ওকে ইঙ্গিত দিয়েছিল। আর অবশেষে আরাজের সন্দেহই ঠিক হলো। দায়ানের হয়তো এটাই শেষ সন্দেহ। এরপর থেকে ও আর মায়াকে নিয়ে মাথা ঘামাবে না।
আর এরপরে তাকে দায়ানের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করতে হবে। দায়ান যেন ওর উপরে অন্ধ বিশ্বাস করে বসে সেটা দেখতে হবে। আর এই কাজটা যত দ্রুত সম্ভব করাটা জরুরি। নাটক করে এইভাবে কারোর বিশ্বাসে আঘাত দেওয়াটা যে ভয়ানক। তোমার বাড়িতে কে কে আছে? আমি, আমার 2 চাচা চাচি, দাদি আর আমার ভাই বোনেরা। তারপর দুইজন কিছুক্ষণ চুপ থাকলো। মায়া একটু পর জিজ্ঞাসা করলো, আমরা বাড়ির কাছে তো চলে এসেছি, কিন্তু স্যার আমি তো আপনাকে বাড়ির অ্যাড্রেস বলিনি, আপনি জানলেন কিভাবে? দায়ান উত্তর দিল না। মায়া বুঝলো এগুলো ওকে নিয়ে অতিরিক্ত গবেষণা করার ফল। বাড়ির অ্যাড্রেসটা মুখস্থ করে ফেলেছে। মায়া কথা বাড়ালো না। গাড়ি থেকে নেমে দায়ানকে বিদায় দিয়ে মায়া কোনো দিকে না তাকিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। কারণ সে জানে দায়ান বাড়িতে না ঢোকা পর্যন্ত অপেক্ষা করবে। আর সেটাই হলো। মায়া বাড়িতে ঢোকার পর দায়ান গাড়ি নিয়ে চলে গেল। পরদিন। তার মানে আগামীকাল থেকে তোমাকে দায়েন তার বাসায় গিয়ে কাজ শুরু করতে বলেছে, তাই তো? মায়া হাতে থাকা কফিতে চুমুক দিয়ে বলল, জি স্যার, উনি বললে আগামীকাল থেকে সকাল 8টায় ওনার বাসায় গিয়ে ওনার সমস্ত কাজ গুছিয়ে দিয়ে আসি। আর উনি বলেছেন ভালো মতো কাজ করলে স্যালারি বাড়াবেন। সব কথা শুনে বুঝলাম উনি আমাকে ট্রাস্ট করা শুরু করেছেন। কোনোভাবে কি তুমি আর দায়ান আগে থেকে চেনা পরিচিত? মায়া ভ্রু কুচকে তাকালো আরাজের দিকে। এ কেমন আজব কথা। মায়া দায়ানকে কোনোদিনও দেখেনি, এমনকি নামটাও শুনেছে আজকে প্রথম। তাহলে ওরা আগে থেকে চেনা পরিচিত কিভাবে হবে? স্যার আপনি ভুল করছেন। আপনি হয়তো ভাবছেন যে আমরা আগে থেকেই চেনা পরিচিত, কিন্তু যদি সত্যি তাই হতো তবে নিশ্চয়ই চেনা কারোর সাথে আমি এত বড় গাদ্দামি করতাম না, নিশ্চিত থাকতে পারেন। আরাজ হাসলো। মেয়েটা ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে তার উপরে। এরকম মিথ্যাচার করার ইচ্ছা তারও ছিল না। আগে অনেকভাবে চেষ্টা করেছে, সে পারেনি, বিধায় এই পথ নিতে বাধ্য হয়েছে। আরাজ ইলাকে বলল, তোমার আপডেট কি ইলা? কোনো নিউজ আছে তোমার কাছে? ইলা ঠিকঠাকভাবে বসে বলল, জি স্যার আছে, তবে কতটুকু কাজে লাগবে জানি না। আপাতত ছোট ছোট কোনো খবর আমাদের অকাজে নাইলা। সব খবরই কখনো কখনো কোনো না কোনো ভাবে ঠিক কাজে লেগে যাবে। কিন্তু তোমার নিউজটা কি? স্যার আমি যতদূর শুনেছি এর আগে যতগুলো পিএ এসেছিল তাদের বেশিরভাগই 2 দিন পর কাজ ছেড়ে দিয়েছে, আর তাদের ছেড়ে দিতে বাধ্য করা হয়। বাকিটা বলার আগেই আহাদ বলল, এইগুলো তো পুরনো খবর। অলরেডি মায়া আমাদের জানিয়েছে মিস ইলা। নতুন আপডেট থাকলে দিন। ইলা বিরক্ত হলো, রেগে বলল, স্যার আমি চাই আমার কথার মাঝে যেন কেউ কথা না বলে, কারণ আমার কথা এখনো শেষ হয়নি। অনুগ্রহ করে চুপ থাকতে বলবেন ওনাকে। আরাজ বিরক্তিতে মাথায় হাত দিয়ে বলল, তোমরা দুইজন অলওয়েজ ঝগড়া করে কি আনন্দ পাও? মাঝে মাঝে চুপ করে আমাদের মিটিংগুলো ভালো মতন করে করতে দিতে পারো? রেডিকিউলাস। আর আহাদ, আমরা সব শুনেছি যে ইলা আর যা বলেছে, অর্থাৎ সে আরো কিছু বলতে চাই। বেটার হবে তুমি মন দিয়ে ওর পুরো কথাটা শোনো। আহাদ মাথা নিচু করে বলল, সরি স্যার। স্যার আমি আরও জেনেছি যে যেই মেয়েগুলো পিএ হিসেবে এসেছিল, অর্থাৎ যারা 2 দিন পর পরেই কাজ ছেড়ে দিয়েছিল, তাদের সবাইকে কিছুদিন পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই পিএ মেয়েদের মধ্যে অনেকের মা বাবা এসেছিল খোঁজ নিতে, অনেকে আবার দায়ান স্যারকে দায়ী করেছে, কিন্তু কেউ তারা দায়ান স্যারের সাথে দেখা করতে পারেননি বা কোনো রকম কথা বলতে পারেনি, কারণ তিনি নিজের রুমের সাথে অ্যাটাচ করে সিঁড়ি দিয়েই যাওয়া আসা করেন। বিশেষ করে ওনার গার্ডরা ভীষণ কড়া, ওয়েল ট্রেন গার্ড হয়তো সেগুলো। এই নিউজটা আমাদের ভীষণ কাজে লাগবে স্যার। ধরুন আমরা যদি ওদের পরিবারের লোকদের সাথে আলাপ করি, তাহলে আমরা আরও বেশি জানতে পারবো ওনার সম্পর্কে। অন্তত প্রমাণ তো জোগাড় করতেই পারি। আমার কেন জানি মনে হচ্ছে ওরা সহজে মুখ খুলবে না। তোমার এরকম মনে হওয়ার কারণ কি আহাদ? দেখো, যদি ব্যাপারটা ভেবে দেখি তো ওনারা যেহেতু ওনাদের মেয়েদের হারিয়ে যাওয়ার জন্য মিস্টার ডায়ানকে দায়ী করছে, তাহলে ওনাদের নিশ্চয়ই সবার আগে পুলিশের কাছে যাওয়া উচিত। আর ওনারা যদি সেটা করেন তবে আমাদের কাছে ডিটেলস থাকবে, কিন্তু নেই। আমরা তো পুলিশের কাছ থেকে ওনার ব্যাপারে আপডেট নিয়েছিলাম। যদি পুলিশের কাছে কোনো কেস থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেটা পেতাম, কিন্তু ক্রিমিনাল লিস্টে ওনার কোনো নাম নেই, এমনকি ওনার বিরুদ্ধে কোনো কমপ্লেইনও আমরা পাইনি। তো সেই হিসেবে ব্যাপারটা দাঁড়ালো যে ওনারা কোনো কমপ্লেইন করেননি। কমপ্লেন করার আগেই ওনাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যদি যাই হয়তো ওনাদের খুঁজে পাবো না, আর না হয় ওনাদের থেকে কোনো আপডেট পাবো না। আরাজ নিজের কপাল স্লাইড করতে করতে বলল, তোমার কথা যথেষ্ট যুক্তি আছে আহাদ, বাট আমরা তো হাল ছেড়ে দিতে পারি না, কিছু না কিছু তো করতেই হবে। স্যার এখন ইনস্ট্যান্ট কিছু ভাবা যাবে না।
কিছুটা সময় দরকার। আমি বলি যে আমরা না হয় আজকে সময় নেই, রাতটা সবাই মিলে ভাবি, কালকে না হয় আরেকবার দেখা করে সিদ্ধান্ত জানানো যাবে। বেশ, তাই হোক। কালকে সকালে তো দেখা যাবেই, তখন সুযোগ পেলে না হয় আরও ডিসকাস করা যাবে। জি স্যার, আপনার বাসায় তো যাব। যদি বাসায় কোনো কাজ করার থাকে তাহলে জানাবেন। ওইখানে সার্চ করা বাদ দিব না, বলা তো যায় না ওইখানে যদি কিছু পেয়ে যাই। আরাজ মুচকে হাসল। বেশ, আমাকে চিনতে পারলেই হয়। চিনতে পারবো না কেন? আরাজ উঠে দাঁড়ালো, চোখে চশমাটা পরে বলল, সেটা না হয় কালকেই দেখতে পারবে। এখন যাই, আজকের মিটিং এই পর্যন্ত। বাই গাইস। আরাজ সবার আগে বেরিয়ে গেল। মায়াও বের হলো আহাদ আর ইলাকে বাই বলে। ইলা বের হতে যাবে, তার আগেই আহাদ বলল, বেশ বুদ্ধি হচ্ছে দেখছি দিন দিন। ইলা খানিকটা ভাব নিয়ে বলল, আমার বুদ্ধি আগেই ছিল, শুধু প্রকাশ করিনি। বলেই ইলা বেরিয়ে গেল বেশ অ্যাটিটিউডের সাথে। এই মেয়ের একটু প্রশংসা করলেই গায়ে পড়ে যায়, এই জন্যেই একে কিছু বলার আগে 10 বার ভাবা লাগে। পুঁটি মাছ একটা। বলে আহাত নিজেই ফিক করে হেসে দিল। মায়া ঠিক সকাল 8টায় রেডি হয়ে চলে এসেছে দায়ানের বাসায়। ঠিক সময় না আসলে আবার তাড়িয়ে না দেয় সেই ভয়ে। এত কষ্ট করে সাজানো নাটকটা এক নিমিষেই কিছুতে শেষ হতে দিতে পারে না সে। কিন্তু প্রমাণ জোগাড়ের জন্য যে লোকদের প্রয়োজন ওদের মুখ খোলাবে কিভাবে? সারা রাত ভেবেও কোনো উপায় খুঁজে পায়নি মায়া। এসব ভাবতে ভাবতেই হাঁটছিল। নিচে যেই কাজের লোকেরা আছে ওরাই দেখিয়ে দিয়েছে দায়ানের রুম। সেই দিকে যাচ্ছিল, হুট করে কারোর একটার সাথে ধাক্কা লেগে যায়। কারোর বুকে ধাক্কা পাওয়ার সাথে সাথে খেয়াল করে মায়ার। সে সামনে তাকিয়ে সাদা কালো ফ্রেমের চশমা পরা বাচ্চাদের মতো চুল একপাশে আঁচড়ানো লোককে দেখতে পায়। জামা কাপড়ও কেমন জানি, ফুলাতে শার্ট পরা, প্যান্টটাও ঢিলে ঢালা, বারবার হাত দিয়ে টানছে। দেখে মনে হচ্ছে বাড়িতে কাজ করে। মায়া জোর করে হাসলো। যেহেতু ও এইখানে মানুষদের চিনে না, তাই এক দেখাতে কাউকে কাজের লোক ভাবাটা হয়তো ঠিক না। সরি স্যার, আমি আসলে খেয়াল করিনি। লোকটা উত্তর দিল না। এক হাত দিয়ে চশমাটা ঠিক করে হাঁটা শুরু করলো। কি আজব লোক রে বাবা, একবার ইটসকে বললো না? কি অসভ্য। আরাস স্যারকে জিজ্ঞাসা করতে হবে এটা কে হয়। খানিকটা ওনার মতো দেখতে, ভাই হতে পারে। ভালো কথা। আরাস স্যারের রুম কোনটা? আশেপাশে তাকালো মায়া। আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন মিস মায়া? মায়ার সামনে দায়ানকে দেখে মাথা নিচু করে নিয়ে বলল, না স্যার, আসলে আপনার রুমটা খুঁজছিলাম। নিচে গিয়ে আমার জন্য কফি বানানো হয়েছে, সেটা নিয়ে আসুন। আর তারপর আজকের মিটিংটা কোথায় কি আছে ডিসকাস করতে হবে। মায়া মাথা নাড়ালো। নিচে গিয়ে কফি নিয়ে আসলো। রুমে এসে দায়ান আর সে সোফায় বসে আজকের মিটিংয়ের টাইম আর কি নিয়ে মিটিং সেই বিষয়ে ডিসকাস করে নিল। এই সময় দায়ানের ডাক পড়ল নিচে যাওয়ার। ওর মা ডাকছে, চলুন মিস, ব্রেকফাস্ট করে নেওয়া যাক। বলার জন্য ধন্যবাদ স্যার, কিন্তু আমি বাসা থেকে খেয়ে এসেছি, এখন আর খাবো না। আমি যখন বলেছি যেতে তখন যাবেন, এক্সট্রা কোনো কথা বলবেন না। মায়া মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। মনে মনে ভীষণ বিরক্ত হলো। লোকটা তো এতটা ভালো না যতটা সে দেখায়। খামোকা নাটক করার এত কি প্রয়োজন? নিচে যেতেই দায়ানের মা বলল, তোমার নাম কি মা? দায়ান বিরক্ত হয়ে বলল, মা, তোমার এত ডিটেলস জানার কি দরকার বলো তো? সামান্য একটা পিএও, এইটুকু পরিচয় তো যথেষ্ট, আর কিছু জানার প্রয়োজন নেই। দায়ানের মা মায়ার পাতে খাবার দিতে দিতে বলল, ও মা, জানবো না কেন? মেয়েটা প্রত্যেক দিন আসবে আমাদের বাসায় সকালে, আর আমি জানবো না ওর নাম? মায়ের ব্রেডে একটা বাইট দিয়ে বলল, আন্টি আমার নাম মায়া, আপনি আমাকে মায়া বলে ডাকতে পারেন। দায়ানের মা মুচকে হাসলেন আর বললেন, আচ্ছা বেশ। দায়ানের বাবা এতক্ষণ নিজের হাতে থাকা পেপারের থেকে মনোযোগ সরিয়ে খাবার প্লেটের দিকে মনোযোগ দিয়ে বলল, বড়টা কোথায়? থানায় যাবে না ও? ডাকছি, দাঁড়াও। ও ডাকার দরকার নেই, ওই যে চলে আসছে। আনান বাবা, এইদিকে আয়, খেতে বস। দায়ান আনান বলে লোকটিকে নামতে দেখে তাচ্ছিল্যে সুরে হেসে বলল, ওর আবার অফিস, 2 পয়সার হাবিলদার। দায়ানের বাবা চোখ রাঙিয়ে তাকালো দায়ানের দিকে। মায়াও খারাপ লাগলো। ও এখন বুঝতে পারছে কেন দায়ান ওর ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ওর ভাই হাবিলদার, আর দেখতেও সাদাসিধা। এই লোকটাই সেই লোকটা যার সাথে তখন ধাক্কা লেগেছিল মায়ার, যাকে কাজের লোক ভেবেছিল সে। তবে দেখতে যেমনই হোক, তাই বলে এইভাবে বলবে নিজের ভাইকে? দায়ানের মা বলল, বড় ভাইয়ের সাথে ভদ্রভাবে কথা বলো দায়ান। দায়ান গুরুত্ব দিল না, নিজের মতোই খেতে লাগলো। আনান বলে লোকটি এসে ওর মায়ের কাছে বসলো।
ওর মা মুচকি হেসে ছেলের পাতে খাবার তুলে দিতে লাগলেন। খেতে খেতে দায়ানের মা বলল, এটাই আমার বড় ছেলে, বুঝলে মায়া? মায়া বুঝল তার অনুমান সঠিক, অর্থাৎ এই দায়ানের আরেক ভাই। কিন্তু আরাজ যে বলেছিল ওর সাথেও দেখা হবে, ও এই বাড়িতেই থাকে, তাহলে এখানে নেই কেন? কোনোভাবে কি জিজ্ঞাসা করে জানা চায়? হ্যাঁ, জিজ্ঞাসা করবে, কিন্তু একটু ট্রিক্সভাবে। আন্টি, আপনার বাকি ছেলেমেয়েরা কোথায় থাকে? দায়ানের মা জুস ঢালতে ঢালতে বলল, আমার এই 2 ছেলে মা, কোনো মেয়ে নেই। এই 2 ছেলের বউ আনতে পারলেই ওরাই হবে আমার মেয়ে। মায়া অবাক হলো ভীষণ, কিন্তু আরাজ স্যার তো বলেছিল ওরা 2 ভাই, 2 জন একসাথে থাকে, তাহলে উনি কোথায়? উনি কি তবে মিথ্যা বলেছিল? কিন্তু মিথ্যা বলার মানুষ তো উনি না, উনি তো কোনো চোর না যে মিথ্যে বলে পালিয়ে যাবে। কিন্তু সিহাব তো অন্য কথা বলেছে। না, সুযোগ পেয়েই মেসেজ দিতে হবে স্যারকে। আনান বলে ছেলেটি হালকা হেসে জিজ্ঞাসা করলো, উনি কি আম্মু? দায়ানের মা মুচকে হেসে বললেন, এটা তোর ছোট ভাইয়ের বিয়ে, মায়া ওর নাম। মায়া জুস খাচ্ছিল, কথাটা শুনে তার কাশি উঠে গেল, বিষম খেয়ে গেল সে। দায়ান তার পাশে থাকা গ্লাসটা এগিয়ে দিয়ে মায়ার দিকে। মায়া ঢকঢক করে পানিটা খেয়ে নিল, তারপর ভালো করে আনান বলে লোকটির দিকে তাকালো। ঢোক গিলল 2-1টা, বলতেও পারছে না, আবার পেটে চেপে ধরে রাখতেও পারছে না। এটাই ওদের ডিপার্টমেন্টের ক্রাশ আরজ স্যার, কিন্তু এভাবে সম্ভব? আচ্ছা, এইভাবে কি জেনে এটাই বিশ্বাস করা ঠিক হবে যে এটাই আরজ স্যার? মায়া বারবার তাকাচ্ছে আনান বলে লোকটির দিকে। আনানের সাথে একবার চোখাচোখি হয়েও গেল, আর সেই সময় আনান বলে লোকটি নিজের চশমাটা খুলে সবার আড়ালে চোখ মারল মায়াকে। মায়া অবশেষে নিশ্চিত হলো এটাই ওদের আরাজ স্যার। এত বড় একটা পরিবর্তন দেখে মায়া মনে মনে আরাজের প্রশংসা না করে পারল না। সিরিয়াসলি, এইভাবে নিজের পরিচয় লুকানো যায়? সত্যি ভীষণ অবাক করা বিষয় হলো এইটা। আমার খাওয়া শেষ। মিস মায়া, আপনার খাওয়া কি শেষ হয়েছে? আমরা কি তবে রওনা দিতে পারি? মায়া নিজের অবাক হওয়া খানিকটা সময়ের জন্য স্তব্ধ রেখে উঠে দাঁড়ালো। দায়ানকে উদ্দেশ্য করে বলল, জি স্যার, হয়েছে, চলুন। দায়ান আর মায়া একসাথেই বেরিয়ে গেল। মায়া আর দায়ান পাশাপাশি বসেছে গাড়িতে। একটা ফাইল দায়ানের হাতে দিল। গাড়িটা সেই সময় হুট করেই একপাশে টান নেয়। দায়ান মায়ের গায়ের উপরে এসে পড়ে। মায়ের চোখ বড় বড় করে তাকায় দায়ানের দিকে। মুহূর্তের মধ্যে কী হলো ওদের ধারণার বাইরে চলে গিয়েছে সব। দায়ান দ্রুত সোজা হয়ে বসে, ধমকালো ড্রাইভারকে। ড্রাইভার জানালো সামনে অন্য একটা গাড়ি রং সাইডে চলে আসায় তাকে সাইড করতে হয়েছে। মায়ের রাগে ফুঁসছে। দায়ান কি কোনোভাবে গায়ে পড়া টাইপের মানুষ নাকি? এইভাবে গায়ে পড়ে গেল, নিজেকে আটকাতে পারল না কোনোভাবে। না, আজকে জিজ্ঞাসা করতে হবে এই ব্যাপারে, যে এই দায়ানের চরিত্রে সমস্যা আছে কিনা। সত্যি? এটাই সত্যি? ইলার অবাক হয়ে বলা কথাটা কিছুক্ষণ চুপ থাকলো মায়া। হাতে থাকা বার্গারে একটা কামড় দিয়ে বলল, হ্যাঁ সত্যি, আমি নিজেও অবাক হয়ে গেছি ওনার এই লুক দেখে। আহাদ বার্গারের প্লেটটা নিয়ে একটা ছোট্ট টেবিলে রাখলো, তারপর মায়ের পাশে বসে বলল, স্যার নিজের মিশন সাকসেসফুল করতে সব করতে পারে, তাই বেশি অবাক হইনি আমি। অবাক হওয়ার কাজ তো পুঁটি মাছের। ইলার রেগে গিয়ে বলল, কেন রে, তুই কি পুকুরে গিয়ে দেখে এসেছিস যে পুঁটি মাছ অবাক হয় কিনা? সেটা দেখার জন্য পুকুরে নামবো কেন? তুই তো আছিস, আজ তো জলজ্যান্ত পুঁটি মাছ। তোরা থামতো, আপাতত আমি স্যারের বিষয়ে ভাবছি। উনি এখন এসে যখন বলবে যে প্রমাণ জোগাড়ের ব্যাপারে কোনো প্ল্যান করেছি কিনা, তখন কি বলবো? আমি তো সারা রাত ভেবেও কিছু পাইনি। তোরা কিছু ভেবে পেয়েছিস? আরে চিন্তা করিস না, আমি নিশ্চিত স্যারই কিছু ভেবেছে। সেই সময় দরজা খোলার শব্দ শুনেই ওরা 3 জন দাঁড়িয়ে গেল, কিন্তু অবাক হলো যখন দেখলো একজন সাদা কালো ফ্রেমের চশমা পরা, ফুল হাতের শার্ট পরা, কেমন অদ্ভুতভাবে 2 পাশে চুল আঁচড়ানো, মাঝখানে সিঁথি করার লোক ঢুকছে। মায়াটা দেখেই চিনতে পেরেছে এইটা কে। আহাত চুপ করে দাঁড়িয়েছিল, হয়তো সে বোঝার চেষ্টা করছিল। ইলা লোকটিকে দেখেই ক্ষিপ্ত গতিতে এগিয়ে গেল, কোমরে হাত দিয়ে আপনি বলল, ঘরে ঢুকলেন কি করে, তাও আবার বিনা অনুমতিতে? ম্যানার্স জানেন না নাকি? ইলাকে পাত্তা দিল না, গিয়ে সোফায় বসলো পায়ের উপর পা তুলে। তারপর নিজের চোখের চশমাটা খুলে টেবিলে রাখলো, শার্টের হাতাগুলো ফোল্ড করে নিল, নিজের চুলগুলোকে 2 হাত দিয়ে অন্য পাশে ঘুরিয়ে দিল। মুচকি হেসে বলল, চেনা চেনা লাগছে। আহান মুচকে হাসলো। সে মায়ের মুখে ডিটেলস শুনে ভেবেছিল হয়তো আরাজ এইভাবে এসে আজকে সবাইকে অবাক করে দিলেও দিতে পারে। ইলা তো পুরো হাঁ হয়ে আছে। মায়া ইলাকে গুঁতো দিল। ইলা নিজের মুখটা বন্ধ করলো।
ইলা নিজের কৌতূহল দমাতে না পেরে বাধ্য হয়ে জিজ্ঞাসাই করলো, স্যার এটা আপনি? অবিশ্বাস্যকর, আপনাকে তো চেনাই যাচ্ছে না। আরাজ মুচকে হেসে বলল, যাতে চেনা যায় সেই জন্যই তো এত কিছু করা, নিজেকে এইভাবেই হাইড করে রাখা। যাক, এইবার বুঝেছো মায়া কেন তোমাকে বলেছিলাম যে চিনতে পারবে কিনা। মায়া মাথা দোলালো। আরাজ ওদেরকে ইশারা দিয়ে বসতে বলল নিজের পাশে, আর জিজ্ঞাসা করলো, কোনো প্ল্যান কি ভেবেছো কিভাবে ওদের থেকে প্রমাণ পাওয়া যায়? মায়া একবার ইলা আর একবার আহাদের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, কোনো কিছু ভেবে পাইনি। আরাজ সোফায় হেলান দিয়ে 2 হাত কপালে স্লাইড করতে করতে বলল, তাহলে কোনো কিছু ভাবার দরকারও নেই, আমরা সবাই সরাসরি চলে যাব জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু স্যার যদি ওনারা মিস্টার দায়ানকে জানিয়ে দেয়? পরিচয় জানতে পারলে না বলবে? স্যার মানে? আগামীকাল ফ্রাইডে, আশা করি তোমার কোনো কাজ নেই মায়া। মায়া না বলল। সেটা শুনে আরাজ বলল, বেশ, তবে কালকেই কাজ শুরু করা যাক। ইলা, তুমি ডিটেলস এনেছো তো সব? ইলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আর একটা ফাইল এগিয়ে দিল আরাজের দিকে। পরদিন যেটা বলেছি তোমাদের মনে আছে আশা করি। ইলা, মায়া আর আহাদ একসাথে ইয়েস বলল। তারপর নিজেদের মাথার ক্যাপগুলো একটু টেনে নিল, নিজেদের মুখের মাস্কটাও হাত দিয়ে ধরে ঠিকঠাক আছে কিনা বুঝে নিল। তারপর বাড়ির দরজায় কড়া নাড়ল। 3-4 বার কড়া নাড়ার পর একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। আরাজ খানিকটা নিচু গলায় বলল, হ্যালো ভিউয়ার্স, এই গল্পের দ্বিতীয় সিজন এইখানেই শেষ করছি। এই গল্পের তৃতীয় সিজন খুব দ্রুতই আপলোড করা হবে, এবং যারা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় সিজন দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় সিজন দেখে আসবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।